বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন তাপসীদি আজকে একটু অন্য স্বাদের ঘটনা পাঠিয়েছেন। আমরা সবসময় জানি ব্ল্যাক ম্যাজিক মানেই কারোর ক্ষতি করা, কারোর সর্বনাশ করা, বিশেষ করে শ্বশুরবাড়িতে মেয়েদের সঙ্গে ব্ল্যাক ম্যাজিক হওয়া, এগুলো প্রচুর শুনেছি। হয়তো ভবিষ্যতে এরকম গল্প আমরা আরও শুনব। আজকেরটা কেন আলাদা, শুনলে তোমরা বুঝতে পারবে। তখন তাপসীদের বয়স 15 কি 16। উনি গ্রামের বাড়িতে থাকতেন মা বাবা 2 দাদার সঙ্গে। গ্রামের বাড়িটি ছিল হুগলির বেগমপুর নামে একটি গ্রামেতে। তো ওনাদের পারিবারিক ব্যবসা ছিল তাঁতের কাপড় বিক্রি, এবং ওনার এই ঘটনার মাধ্যমে এটাও জানতে পেরেছি আমি যে বেগমপুর এলাকাটা তাঁতের কারবারের জন্য প্রচণ্ড পরিমাণে বিখ্যাত। প্রচুর তাঁতের কারবারি আছেন, এবং ফুলিয়া যেমন শাড়ির জন্য বিখ্যাত, বেগমপুরও অনেকটা তাই। ওনার বাবার এই কাজটা একদম পূর্বপুরুষের, মানে তার দাদু এইভাবেই নাকি তো বংশপরক্রমে চলছে, এবং আজও অব্দি ওটাই ওনাদের রুজি রুটি। তো একটা সময় হঠাৎই বলে একদিনের ঘটনা, বলছে অন্য একটা জায়গা থেকে একজন ভদ্রমহিলা কাঁধে বোঁচকা নিয়ে, তখন বলছে শীতের দুপুর, এসছেন শাড়ি বিক্রি করতে। ওরা বলছে আমাদের এখানেই শাড়ি, আমাদের এখান থেকে লোকে নিয়ে যায়, তুমি কোথা থেকে এসেছো? তো জায়গার নাম বলে আমি শান্তিপুর থেকে এসেছি। শান্তিপুর থেকে এদিকে, মানে টোটালি উল্টো লাইন। যাই হোক, আসার ইচ্ছা হলে মানুষ আসতেই পারে। বলে আমার শাড়িগুলো দেখো, ডিজাইনগুলো দেখো, তোমরা তোমাদের ডিজাইনেতেও এগুলো কাজে লাগাতে পারো। দেখলো সত্যি অসম্ভব সুন্দর ডিজাইন। ওরা যেরকম ডিজাইন তৈরি করতো তার থেকে এই ডিজাইনের মাত্রাটা আলাদা, কাপড়ের কোয়ালিটিটাও দেখলো। বলছে উনি একটা পরামর্শ দিয়ে গেলেন যে তোমাদের একটা পরামর্শ দিয়ে যাই, এই যে কোয়ালিটিতে তোমরা তৈরি করছো, বা আরও অনেক কিছু বলেন, আমি বুঝতে পারিনি, শাড়ির যারা ব্যবসায়ী তারা আরও ভালো বলতে পারবেন। তো সেই জিনিসগুলো তোমরা যদি করো, মানে আমরা যেভাবে বানিয়েছি সেভাবে তোমরা বানাও, তোমার যা বিজনেস, যা তোমার আয় তার থেকে 2x বেড়ে যাবে। শুনলে ওখানকার তাঁতি ভাইরা সবাই শুনলেন যে সত্যি তো হলে খুব ভালো হয়। সবাই শুনছিল, কিন্তু কারোর ন্যাচারালি মানুষের নতুন করে কিছু তৈরি করতে গেলে আরও টাকা পয়সার ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো কেউ অতটা মানে ইচ্ছা কারোর ছিল না। কিন্তু তাপসীতে বলে ওনার বাবা কিন্তু নতুন জিনিসটাকে শিখতে চেয়েছিলেন, এবং বললেন না আমি তোমাদের ওখানে যাব, তোমরা কিভাবে কাজ করো আমি দেখবো, কেন কাজ না দেখলে কাজ আমি শিখতে পারবো না। আমি যাব, আমি গিয়ে দেখে আসবো, যদি আমার ভালো লাগে তবে আমি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করব। বলে আচ্ছা ঠিক আছে। এবার উনি গেলেন। একটা দিন ওনার থেকে আবার 2-1বার মাঝখানে ভদ্রমহিলা এসে গেছেন। গ্রামে কয়েকজন ওনার থেকে শাড়িও কিনেছে। যে অ্যাড্রেস দিয়ে দিয়েছিল ভদ্রলোক, সেই অ্যাড্রেসে করে গেলেন। সেখানে গেলেন, সমস্ত কিছু দেখে একদিন এলেন, একটু চুপচাপ হয়ে বাড়ি ফিরলেন। তো বাড়িতে জিজ্ঞেস করলো কেমন লাগলো নতুন জায়গা, ওরা কিরমভাবে বিক্রি করে। তো উনি সবিশেষ সেভাবে কোনো উত্তর দিলেন না, মানে হ্যাঁ ভালো, এই যেমন কাজ হয় আর বলার কি, এরকম টাইপের। তার ঠিক 3-10-12 বাদে ভদ্রলোক বললেন আজকে আমি আবার ওখানে যাব, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছেন তাড়াতাড়ি 2টো ভাত বসিয়ে দাও, খেয়ে আমি বেরিয়ে যাব। কোথায় যাবে? না যেখানে গেছিলাম ওখানে আবার যাব। বলে আগের দিন তোমার কথা শুনে তো মনে হলো না যে তুমি খুব একটা খুশি বা যেতে চাও, আজকে আবার যাবে বলছো? বলছে না আমি আবার যাব। তাহলে আচ্ছা ঠিক আছে যাও। এইভাবে 3-4 ভদ্রলোক ওখানে গেছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, গেছেন তো ব্যবসায়ী সূত্রে, যতবারই গেছেন একা গেছেন, কাউকে নিয়ে যাননি। শেষের বার উনি ওনার বড় ছেলেকে, মানে তাপসীদি বলছেন ওনার দাদাকে নিয়ে গেছিলেন। দাদাকে নিয়ে নিজে থেকে যেতে চাননি, উনি বাধ্য হয়েছিলেন। ছেলে একটু জেদ করছিল যে আমিও দেখবো, আমিও যাব। কারণ উনি যতবারই ফিরে আসতেন, আস্তে আস্তে প্রতিদিন একটু করে ওনার না আচরণের পরিবর্তন দেখা দিত। মানে যে মানুষটা বেশি ভাত খায়, উনি খুব ভাত খেতে ভালোবাসতেন, দিনে 3 বেলা, সে 3 বেলা ভাত প্রথমে তার 1 বেলা হয়ে গেল। স্বাভাবিক হতেই পারে।
প্রায় দিন পেটের গন্ডগোল, বমি, প্রতিদিন বমি হতো। বলে হতে হতে এমন হলো, শহরে নিয়ে গেল, বড় ডাক্তার দেখানো হলো, হসপিটালে চেক আপ করানো হলো, সমস্ত কিছু করে দেখলো কোনো রিপোর্টে কিছু নেই। কিন্তু শরীরের অসুস্থতা তার কোনো রকম ভাবেই কমে না, হতে থাকে মানে হতেই থাকে। এরপর যত দিন যাচ্ছে ভীষণ আর কি শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। লাস্টের বার ছেলেটি বলল যে না, আমি বাবার সঙ্গে যাব। ওখান থেকে আসার পর বাবার এরকম হচ্ছে, মানে ওরা কিছু তুকগুণ করছে না তো। আর গ্রামে তুকগুণটা এত বেশি প্রচলিত, তার উনি যে সময়কার কথা বলছেন তখন এতটাও ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগ তো আসেনি, মানুষ একদমই প্রথমেই বিশ্বাস করে নিতে হ্যাঁ হতেই পারে। তো ছেলে যখন বাবাকে নিয়ে ওখানে গেল, যে অ্যাড্রেসে বাবা যায় সেখানে গেল, গিয়ে দেখলো ছোট 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 কিছু কুড়ে ঘর, তার মধ্যে একটা ফাঁকা একটু খামার মতো, মানে যেখানে ধান টান ঝাড়া হয়, তার পাশ দিয়ে গিয়ে একটা ছোট ঘর, সেখানে দু একজন লোক বসে বোধহয় সুতো বুনছে না কি করছে। তো দেখে মনে হলো হ্যাঁ তাঁতিদেরই কিছু হবে, বোঝা যাচ্ছে একটু চরকা টাইপের কিছু রাখা আছে। তবে ছেলেটা দেখলো ওদের যে মালপত্র, ওদের যে মেশিনারি যেভাবে ওরা বানায় সেই জিনিসপত্র কিন্তু কিছু নেই, এটা চরকা টাইপের। চরকা দিয়ে কি করে, ছেলেটার একটু সন্দেহ হচ্ছিল। তো একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন, বয়স্ক, থুরথুরে টাইপের, মানে গায়ে মনে হচ্ছে কোনো মাংস বলে কিছু নেই, একটু হাড় হাড় চেহারা, কিন্তু চোখগুলো বিস্ফারিত। চোখটা দেখলে না কেমন একটা ভয় লেগে যাবে, ঘোলাটে রকমের চোখ। ছেলেটি ওই লোকটিকে বলল, বাবা এখানে আসে কি কাজ শেখে? তো বাবা তো বাড়িতে কিছু বলেন না, আমি বাবার সঙ্গে কাজ শিখতে এসেছি। লোকটি ছেলেটিকে, মানে ও দাদার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রেখে বলল, তুই এসছিস, তুই এবার মরবি, তোর বাবাকে দিয়ে আর হবে না, এরপর থেকে তুই আসবি। ছেলেটি বুঝতে পারল না। প্রথমে হয়তো বুঝিয়ে বলা আমার উচিত ছিল, সেখানে আমার জন্য কেউ ক্ষমা করবেন আমাকে। খুব ছোট, মানে বাড়ির কোনো একদম বাচ্চা কোনো সদস্যকে নিয়ে যদি আপনি ঘটনাটা শোনেন তাহলে বলবো তার সামনে শুনবেন না, বা আপনি হেডফোন ইউজ করুন। কিছু জায়গা সবার সঙ্গে শোনার অনুপযুক্ত হতে পারে। তো বাবাকে ভেতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে যেন কি বিড়বিড়ি করে কথা বলছে, ছেলেটি বাইরে থেকে শুনতে পাচ্ছে, মন্ত্র বলছে, সব কিছু করছে, কিন্তু কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে। ওর হাতে একটা বাতাসার জলের গ্লাস ধরে যে মহিলা ওদের বাড়িতে আসতো সে ভেতরে ঢুকে চলে গেছে, বুড়োটাও ভেতরে ঢুকে চলে গেছে। বেরিয়ে যখন এলো, বাবা কি দুর্বল লাগছে, বাবাকে মাথায় একটা লাল টিকা লাগানো, বুঝতে পারছেন না যে কি হচ্ছে। কোনো রকমের ছেলে বাবাকে ধরে ধরে নিয়ে যেভাবে গেছিল তেমনভাবে এলো, খুব কষ্ট করে, নাকি স্টেশন থেকে বাড়ি আসতে গিয়ে কালঘাম ছুটে গেছে, এত কষ্ট বাবার, হাঁপাচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। এবং তার ঠিক 15-20 দিনের মধ্যে বাবা মারা যান, মানে তাপসীদির বাবা বা ওই ছেলেটির বাবা একই জন, তিনি মারা যান। তিনি মারা যাবার পরে তার কাজকর্ম একটু মিটতেই বাড়ির লোকেদের মধ্যে একটা প্রচণ্ড রাগ বা কিছু ছিল, মানুষটা মারা গেল, মানুষটা মারা গেল, ওখানে গিয়েই মারা গেছে, এটা তো প্রমাণ। ছেলেও গিয়ে দেখে এসছে যে ওখানকার গতিবিধি খুব একটা সুবিধের না। এবার কি করবে? এরপরে এই ঘটনাটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, শুনলে আপনারা শিউরে উঠবেন। ওখানে যাওয়া হলো, গিয়ে দেখলো যে বাড়িটায় ওরা গেছিল বাবা আর ছেলে, বাড়িটা তালা দেওয়া, কেউ কোথাও নেই। তখন আশেপাশের কিছু লোককে জিজ্ঞেস করে জানা গেল যে লোকটা তন্ত্রমন্ত্র করত, যেসব মানে খুব শক্ত সমর্থ সবল পুরুষ মানুষে পুরুষত্ব কেড়ে নিত, পুরুষত্ব কেড়ে নিয়ে তাদেরকে আস্তে আস্তে অক্ষম তৈরি করে দিত, এবং আস্তে আস্তে তারা একটা সময় পর মারা যেত। কিন্তু এটা নিয়ে তার কি লাভ হতো, কি ক্ষতি হতো, কেউ জানে না। বলে এই বিষয়ে আমাদের আইডিয়া নেই, আমাদের এখানেও কয়েকজন মারা গেছে, কিন্তু বলে আপনারা কোনো ব্যবস্থা নেই। বলে ওকে প্রচণ্ড সবাই ভয় পায়, ওর চোখ দেখলে ভয় পায়, কেউ ওর বিরুদ্ধে বলতে যাবে যদি কিছু ক্ষতি করে, এটা একটা কথা। আর আইনের সহায়তা নিতে যাবে, আইন তো প্রমাণ চায়, তুক গুণের তো কোনো প্রমাণ হয় না,
আর এই গ্রামের লোক আইন কানুনের থেকে তন্ত্রমন্ত্র বেশি মানে, ভয় পায়। সব থেকে বড় বিষয় হলো ভয় পায়। সুতরাং কিছু করার নেই। আমরা তান্ত্রিকদের দেখেছি সাধারণত ঘটনায় যে এরা প্রচণ্ড বাজেভাবে মারা যায় এবং মারা যাবার পর হয়তো তার জানি না পরকালে গিয়ে এদের কোনো অনুশোচনা হয় কি হয় না। এই ঘটনাটা এইখানে অন্যরকম। প্রায় 2 বছর বাদে হঠাৎ একদিন, তখন পুরো সংসার তাপসীদির মা কোনো রকমে চালান, ছেলেগুলোও কোনো না কোনো কাজ করে, তাঁতের ব্যবসা প্রায় উঠতে বসেছে, ওরা বাইরে বাইরে কাজ করছে, অন্য কাজ করছে। বাবার ঠাকুরদার ব্যবসা ওরা অতটা চালাতে সক্ষম না, প্লাস প্রচুর ধার দেনাও হয়ে গিয়েছিল। বাবার শরীর খারাপের জন্য অনেকবার চিকিৎসার জন্য প্রচুর জায়গা থেকে ধার করা হয়েছে, সেগুলো শোধ করতে হবে। ব্যবসায় টাকা লাগানোর যে বিষয়টা, তারও পয়সা ওদের কাছে তখন নেই। খুবই দুঃখ কষ্টে ওদের জীবন কাটছে। সেই সময় ভদ্রমহিলা একদিন এলেন। তাকে দেখে তো ভদ্রমহিলা মানে তাপসীদির মা মারতে যায়, তো এই মারে সেই মারে। শুধু তা না, গ্রামের আর পাশে 4-5 জন এসে বললো তোমার চুল কেটে দেবো, তোমার মাথায় ঘোল ঢেলে গ্রামে ঘোরাবো, তুমি এইসব উল্টোপাল্টা ব্যবসা ভালো হবে ডিজাইন দেখিয়ে গেছিলে, তার জন্য মানুষটা কিছুবার যাবার পরে এরকমভাবে মারা গেল। তোমরা এই তুকগুন করে একটা জলজ্যান্ত মানুষকে, কোনো শত্রুতা নেই কিছু নেই, তোমরা মেরে ফেললে। ও সেবারেরটা ভয়ে কোন রকমে ওদেরকে ছাড়িয়ে পালিয়ে বেঁচে গেল। কিন্তু গ্রামের লোক বলে এমন এমন সময় দুপুরবেলা করে আসছিল যে সময় গ্রামের লোক অতটা সামনাসামনি ছিল না, বা বেটা ছেলেটা চাকরি বাকরি অন্যান্য কাজে গেছে। বলছে এর পরের দিন লোক গ্রামে বেশি থাকুক, তখন তোমাকে মজা দেখাবো। লোক কম আছে বলে ঘরগুলোতে আমরা বেশি লোক জড়ো করতে পারলাম না। তারপরে আরও 2-3 মাস কাটার পর একদিন সন্ধেবেলায়, সেদিন ওরা বলছে কোনো একটা ভালো খেলা আছে, মানে ফুটবল ম্যাচ ছিল। সেখানে গ্রামের লোকেরা ম্যাক্সিমাম যারা ফুটবল ভালোবাসে, বেটা ছেলেরা বিশেষ করে, গেছে, খেলা দেখতে গেছে। গ্রাম বেশ ফাঁকা ফাঁকা, কিন্তু অদ্ভুত বিষয়, অত দূর গ্রামের লোক, সে কি করে জানছে যে এখানে একটা ফুটবলের প্রতিযোগিতা আছে, সেখানে লোকে দেখতে যাবে, গ্রাম বেশ একটু ফাঁকা ফাঁকা থাকবে, জানার তো কথা না। কিভাবে সে আসে, এসে এবার ভদ্রমহিলা বলছে তুমি তো আমার স্বামীকে মেরে ফেললে, তুমি আবার এসছো কি এবার আমার ছেলেগুলোকে টার্গেট করতে? তোমার যে স্বামী হয় না কে হয় ভগবান জানে, সেই বুড়ো থুরথুরে বুড়ো, চোখ বিস্ফারিত, সে তো মানুষ মারে। বলে আমি তোমাকে নিজে মেরে ফেলবো এখানে, তাতে যা হয় হবে, কিন্তু তোমাকে আর আমাদের কেন, এই গ্রামের কারুর কোনো ক্ষতি করতে দেবো না। তখন ও বলছে আমি কোনো ক্ষতি করতে আসিনি, আসলে আমার অনেক দিন সন্তান হয়নি, সন্তানের কামনার জন্য ওই গুণিনের কাছে আমিও গেছিলাম। তো উনি আমাকে কিছু কিছু জিনিস বলেছিলেন, সেগুলো মানলে হয়তো আমার সন্তান আসতো। আমার স্বামী কিছু সমস্যা আছে, তার জন্য আমার স্বামীকে মেরে ফেললে কেন? বলো আমাকে এরম বলেছিল, এরম একজন লোক আছে, তাকে তুমি নিয়ে আসতে পারলে তোমার সন্তান আসবে আর কি। বলছে এইসব বিষয়ে টুকটাক তন্ত্রমন্ত্র করে তোমরা একটা মানুষকে মেরে ফেললে। বলে আমি মারতে চাইনি, উনি এইসব করেছেন। শুধু তাই না, আপনার স্বামী মারা গেছে তাই না, আমার নিজের স্বামীও মারা গেছে এবং আমার একটা সন্তানও হয়েছিল। সেই সন্তান আপনার স্বামীর ঔরসী হয়েছিল, এটা সে বলছে। তখন তার স্ত্রী ন্যাচারালি, তারপর সেদিন মা হয় না কি কাজে নেই, কি বাজে বাজে কথা বুঝুন, সে সন্তানও মারা গেছে। তো টুকটাক করে যে জন্য আমি সন্তান চেয়েছিলাম তার কোনো লাভ হয়নি। বলছে আমাদের গ্রামে কেন এলে, তুমি এত জায়গা থাকতে অত দূর থেকে এই গ্রামে কেন এলে? বলছে আমি যে জায়গার নাম বলেছিলাম আমি ওই দূরের লোক নই, ওটা আমি মিথ্যে কথা বলে এসেছিলাম। শাড়ির বিষয়টা ফলস ছিল, যে শাড়ি নিয়ে এসছি ওখান থেকে, শাড়ির ডিজাইন ওটা আমাকে বানাতে হয়েছিল, না হলে তো আমি তোমাদের সঙ্গে আলাপ করতে পারতাম না। আমি তোমাদের এই গ্রাম থেকে আরও কয়েকটা গ্রাম পেছনে এরম একটা গ্রামের নাম বললো, সেখানে আমি থাকি। তো সেখান থেকে কোনো একটা জায়গায় সূত্র মারফত ওখানে খবর পেয়েছিল যে ওই তান্ত্রিক খুব ভালো, মানুষের যা যা দুঃখ কষ্ট সমস্ত কিছু সমাধান করে দেয়। সেই জন্য আমি আমার পরিবারকে নিয়ে ওখানে গেছিলাম। তো উনি যেভাবে উনি চোখ বন্ধ করে গুনতে পারেন, হাত গুনে আমাকে তোমাদের অ্যাড্রেসটা দিয়েছিল এবং বলেছিল কোনো ছল করে ওই লোকটিকে আমাকে বারবার নিয়ে আসতে হবে। একদমই বিশ্বাসযোগ্য নয়। ভদ্রমহিলা নিজেও, মানে তাপসীদির মা নিজেও বিশ্বাস করলেন না যে
একটু বিশ্বাস হচ্ছে না। বলে আমি অশিক্ষিত হতে পারি, কিন্তু গাঁজাখড়ি গল্পেরও তো একটা মানে একটা এত লোক থাকতে আমার স্বামী কেন, কি বিষয়? বলে আমাকে বিশ্বাস করতে হবে না, আমার গল্পও বিশ্বাস করতে হবে না, তবে আমি এবার আর আমাদের ক্ষতি করতে আসিনি। যে ক্ষতি করে যে সর্বনাশ আমার হয়েছে, আমি চাই আপনাদের এবার কিছু ভালো হোক। বলে তুমি আবার ভালো করতে পারো? বলে হ্যাঁ, আমি এটা চাই। একটা মন্ত্র দিয়ে গেলাম, সে মন্ত্রটা ওই তান্ত্রিকের কাছ থেকে আমার পাওয়া। ওই মন্ত্রটা করে ওই তান্ত্রিক বলেছিলেন, খুব যদি কোনো মানুষ সতী নারী হয়, যার খুবই ভালো, সে যদি এই মন্ত্র জপ করে তার নাকি জীবনে প্রচুর উন্নতি হবে, তার জীবনে তাকে ফিরে তাকাতে হবে না। ভদ্রমহিলা একটা ছোট কাগজে লেখাও তো নিয়ে একটা জায়গা কুলুঙ্গিতে রেখে দিচ্ছে। দূর বাজে কথা, ফালতু কথা বলতে এসছে কোথা থেকে, মানে এরকম টাইপের উনি কথা বলে তাকে তাড়িয়ে দিয়েছিলেন। একটা সময় এমন এলো, ওনাদের আর্থিক যে বাড়ির সিচুয়েশনটা এত খারাপ পজিশনে চলে গেল, তাপসীদিদের কি করবেন কি না করবেন উনি ঠিক করতে পারছেন না। মানে এই দুটো ছেলে, মেয়েটা পড়াশুনো তো একজনের তো বন্ধ হয়ে গেছে, বড় ছেলের, ছোট ছেলে আর মেয়েটাকে লেখাপড়া করাচ্ছে সেটাও বন্ধের পথে। কি করবেন? খাওয়ার পয়সা কোথা থেকে পাবেন তাই নেই চিন্তা, এত দরিদ্রতা ওদেরকে ঘিরে ধরেছে। তখন ওনার একদিন কি মনে হলো, কাগজটা বার করে যে দেখবো একবার, একেতেই যা অবস্থা, এমনি তোমরা কদিন বাদে না খেয়েই মরে যাব, চেষ্টা করে দেখবো এই মন্ত্র পড়ে যদি কিছু হয়। তো কিছুটা বিশ্বাস কিছুটা অবিশ্বাস মিলিয়ে উনি কাগজে লেখা ওই মন্ত্রটা, মেয়েটি বলেছিল 15 দিন জপ করতে। রাগের মাথায় তখন একটা জায়গায় রেখে দিয়েছিলেন, ভাগ্যিস উনি ফেলে দেননি, উনি তাই করেছিলেন। কিন্তু যখন করেছিলেন তখন উনি ওনার ছেলে মেয়ে কাউকে এগুলো বলেননি, বললে তারা আরও খেপে যাবে যে ওদের জন্য এত সর্বনাশ হলো, মা তুমি ওই মন্ত্র আবার জপ করছো, তুমি কি পাগল হয়েছে, এগুলোই বলবে সবাই। উনি কাউকে কিছু বলেননি। তারপরে আস্তে আস্তে হঠাৎই বলছেন ওদের গ্রামে একটা ক্ষুদ্র ঋণ প্রকল্পের একটা গোষ্ঠী এলো। সেই গোষ্ঠীরা মহিলাদের শুধু টাকা দিত ধার। তো ওনার ওই সিচুয়েশন দেখে পঞ্চায়েত প্রধানকে ধরে ধরে উনি লোনটা পেলেন। লোন পাওয়ার পর উনি ওই আমাদের যে তাঁতের যে ব্যবসাটা, সেটা উনি আবার শুরু করলেন এবং ধীরে 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 পুরোটা টাকা শোধ করে ফেললেন। বাড়িঘর সংরক্ষণ মানে রক্ষণাবেক্ষণ করা, ছেলে মেয়েদের লেখাপড়া, এবং কি ওনার এতটা টাকা পয়সা হয়ে গেল তাপসীদের, যে ওদের কাকা জ্যাঠারা যারা একটা সময় ওর বাবা মারা যাওয়ার পর ওদের আর্থিক অবস্থা থেকে ওদেরকে প্রায় ত্যাগ করার মতো, দেখলে একটু মুখ ফিরিয়ে চলে যেত, যে এই বোধহয় সাহায্য চাইতে আসবে, সবসময় ভয় পেত, এই না হয় টাকা চাইতে আসবে, না হয় খাবার চাইতে আসবে, না হয় কিছু বলবে এটা দাও সেটা দাও। তাদের থেকে, তাদের আর্থিক অবস্থার থেকে ওরা ছাপিয়ে গেল, এবং ছাপিয়ে যাওয়ার পর প্রায় তখন 4 বছর কেটে গেছে। তাপসীদির দাদার বিয়ে হয়ে দাদার বউ, তার একটা ছেলে হয়েছে, ছোড়দা ভালো চাকরি পেয়েছে কলকাতা শহরে, সেখানেই থাকে। সোনা তখন বলছেন আমার তখন বিয়ে ঠিক হচ্ছে সবে সবে, মা ওই ব্যবসাটাকে দেখাশোনা করেন, মা আর বড়দাদা। তো বাড়ির অবস্থা আমাদের খুবই ফিরে গেল, কিন্তু মনের মধ্যে একটা দুঃখ ছিল। পরবর্তীকালে মা বলেছেন, হ্যাঁ আরও একটি বিষয়, ওই মহিলাকে কিন্তু আর দেখা যায়নি। সেই রাত্রে উনি যে তাড়িয়ে দিয়েছিলেন সন্ধ্যাবেলা, তারপর থেকে ওই মহিলা আর কোনোদিন আসেনি। সে কি হলো না হলো, তার কি হলো কেউ জানে না। তবে তাপসীদি ওর বাবাকে খুব ফিল করতো, যে আমার বাবা যদি আজকের দিন থাকতো, আমরা এত অভাব অনটনে জীবন কাটিয়েছি, বাবা এই সুখের যে সময়টা বাবা দেখতে পেল না। তো বাবার জন্য প্রচন্ড চিন্তা ভাবনা করতো। তো এই ঘটনার সঙ্গে এটাও লিঙ্ক। তখন তাপসীদির বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হবে এরকম সময়, মানে ফেব্রুয়ারি মাস করে। আর তখন এই ডিসেম্বর মাস, তাপসীদির ছোটদা আর বড়দারা তখন বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ করতে যাচ্ছে প্রতিদিন। আর বলেইছি ওনাদের অবস্থা খুবই ভালো, আত্মীয় স্বজন সবাই আশা করে বসে আছে, একটা মেয়ে নিশ্চয়ই ধুমধাম করে বিয়ে দেবে, আমরা সবাই নিমন্ত্রণ পাবো। সব জায়গায় যাচ্ছে, দূরে দূরে বিভিন্ন জায়গায় গেছে। তো বর্ধমানে মৌরিগ্রাম বলে একটি স্টেশন আছে, একটা জায়গা আছে। তো সেখানে
ওর এক জাটতুতো পিসির বাড়ি, তাপসীদের জাটতুতো পিসি মানে ওর বাবার জাটতুতো বোন, তার বাড়িতে নেমন্তন্ন করতে গেছে ছোট দাদা। তো ডিসেম্বরের মাস, ঠান্ডা, পিসি বলেছিল রাত্রে যাস না, থেকে যা, পরে যাবি, পরের দিন সকালে দরকার হলে ঘুম থেকে উঠে চলে যাস। তো বললো না, দাদা এখন চতুর্দিকে বেরোচ্ছে, বৌদি বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়ি গেছে, মা একেবারে বাড়িতে একা, বোনও আইবুড়ো ভাত খেতে মামার বাড়ি গেছে, এই সময় আমি মাকে একা রাখতে চাইছি না, মায়ের তো একা থাকি না, কেউ না কেউ আমরা মায়ের সঙ্গে থাকি। বলছে মাকে ফোন করে দে, কোনো না কোনো এতে মানে পাশাপাশি কেউ এসে থেকে যাবে। বলছে পিসি অভাবের সময় তো পাশাপাশি কেউ এসে থাকতো না আমাদের কাছে, তো এখন সুখের সময় আমরা কাউকে ডাকি না, ডাকলে চলে আসবে, ডাকি না, এইসব বলে টলে ও পিসির বাড়ি থেকে বেরিয়ে চলে এলো। তখন রাত অনেক, ঘুট 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 করছে অন্ধকার, ডিসেম্বরের ঠান্ডা, স্টেশনে বসে আছে, আর হালকা হালকা ঝিঝি 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 করে বৃষ্টি পড়ছে। যে ট্রেনটা ধরার কথা, ট্রেনটা লেট হয়েছে। দু একজন স্টেশনে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করলো যে ট্রেন কখন, তারা বলল যে ট্রেন তো আগের একটা তো বেরিয়ে গেল, এই যে ট্রেনটা আছে সেটা লেট করবে। বলছে সর্বনাশ করেছে। বলছে হ্যাঁ এরকম লেট করছে, এই ট্রেনটা যেটাতে উনি আসছেন আর কি, সেটা প্রতিদিনই এখন লেট করছে, কারণ অজানা। তো ভাবলো বাবা আমার তো তাহলে বেগমপুর পৌঁছাতে অনেক সময় লেগে যাবে, মুশকিলের ব্যাপার। বলে কিছু করার নেই, উনি ওই যত্রতত্র স্টেশনের এদিক ওদিক ঘুরছেন, কিন্তু কনকন করছে ঠান্ডা, শেডের বাইরে বসে থাকাই যাচ্ছে না। প্ল্যাটফর্মে শেডে বসে আছেন, কিন্তু চতুর্দিকে গ্রামের জায়গা, গ্রামের স্টেশন ফাঁকা, হু করে হাওয়া দিচ্ছে, আর মাঝে মাঝে দূর থেকে কোনো শিয়ালের ডাক ভেসে আসছে। বলছে একটা অদ্ভুত কুকুরের ডাক আর শিয়ালের ডাক মিশিয়ে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে, তার সঙ্গে হালকা ঝিরঝিরে হাওয়া আর বৃষ্টি পড়ছে, ভয় বেশ লাগছে। ট্রেন এলো অনেক রাত্রে, ট্রেনে করে যখন সমস্ত কিছু পেরিয়ে যখন নিজের বেগমপুর স্টেশনে এসে পৌঁছলো, তখন অনেক রাত। ওখানে নেমেছেন, বেগমপুরে একজন দুজন নামলো, এবার অন্ধকারে যেন লোকগুলো কে কোথায় যেন মিলিয়ে গেল। উনি ওনার মতন একা একা আসছেন। সাইকেলটা একটা জায়গায় রাখা ছিল, বেগমপুর স্টেশনের একটা জায়গায়। এত রাত আর এত ঠান্ডা, অতদিন আগে যার কাছে সাইকেল রেখেছিল সেও ঝাঁপ ফেলে দিয়েছে, মানে আজকে রাত্রে সাইকেলও পাওয়া যাবে না, পায়ে হেঁটে যাবে, সঙ্গে একটা ব্যাগ আর টর্চ ওরা সঙ্গে সবসময় রাখতো। বলছে ওই সময় তখন লোডশেডিং প্রচণ্ড হতো, তো কেউ যদি বাড়ি থেকে বেরোতো সন্ধ্যেবেলা রাস্তা দিয়ে যাবো মানে টর্চ হাতে রাখতোই। টর্চ নিয়ে উনি বেরিয়েছেন, রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, ঝিরঝির করে ঠান্ডা হাওয়া, তার সঙ্গে জোনাকের ঝিকঝিকে শব্দ। কিন্তু কিছু হাঁটছে আর ওনার মনে হচ্ছে পেছন থেকে যেন একটা আওয়াজ আসছে, চিক 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 করে। আবার হাঁটছে, আবার মনে হচ্ছে পেছনে একটা আওয়াজ আসছে। অনেক রাত হয়ে গেছে, ঘড়িতে তাকালো, রাত তখন 11:20। বলছি এত রাত করে ফেললাম, এত রাতে জানি ট্রেন দেরি হয়েছে ট্রেনটা পেতে। তারপরে দাঁড়িয়ে অনেক সময় সিগন্যাল পাচ্ছে না, কিন্তু হেঁটে যে বাড়ি যাবে ওই জায়গাটা এত নিশুতি, রাত 11টা বেজে গেছে, ততোধিক ঠান্ডা। আস্তে আস্তে যখন হেঁটে যাচ্ছে, ফাঁকা, দুদিকে শুনশুন করছে মাঠ, কিছু কিছু জায়গায় বলছেন বাদাম বা এসবেরও চাষ হয়, সেই মাঠগুলো ফাঁকা। রাত্রিবেলায় যেন ঘন কুয়াশা, মনে হচ্ছে যেন কি দূরে দাঁড়িয়ে আছে, অথচ কুয়াশার কুণ্ডুলি। উনি হেঁটে যাচ্ছেন, কিন্তু পেছনে ছিক 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 করে শব্দটা হচ্ছে। উনি ভাবছেন মনের ভুল, হয়তো শীতের রাতের জন্য এরকম মনে হচ্ছে। আর ভালো করে গায়ে সোয়েটার পরা, মাথায় মাফলার দেওয়া। অদ্ভুতভাবে কিছুক্ষণ যাবার পর উনি যেন পেছন থেকে কে ডাকলো, ছোট খোকা। চমকে ঘুরে পেছনে তাকালেন, দেখলে কেউ নেই। আবারও হাঁটছেন, এবার বেশ ভয় লাগছে, কেন গলার আওয়াজটা চেনা, এটা ওনার বাবার গলা। বাবা এইভাবে ডাকতো, বড় ছেলেকে বড় খোকা, ছোটকে ছোট খোকা, আর মেয়েকে বলতেন ছোট খুকি। আবার কিছুক্ষণ যাওয়ার পর ছোট খোকা, একদম
হচ্ছে কানের গোড়ায় এসে কে বললো ছোট খোকা, ওনার শরীরের মধ্যে দিয়ে বিদ্যুতের তরঙ্গ কেঁপে গেল। তারপর ওনাদের গ্রামে ঢুকতে একটা পুরনো বাড়ি আছে, ওনাদের গ্রামের ওই স্টেশন থেকে বাড়ি যাবার পথে। সেই বাড়িটা একটা আগেকার দিনে রক থাকতো, অনেকে বসে গল্প করতো, এরকম রক। উনি দেখছেন রকের মধ্যে ওনার বাবা ঠিক যেমন ধুতি পাঞ্জাবি পরতো সেরমভাবে মাথাটা নিচু করে বসে আছে। সাদা যেন চেহারাটা ওনার ছিল, কালোও না ফর্সাও না, শ্যামবর্ণ রঙের ছিলেন। কিন্তু উনি বসে আছে যখন ধপধপ করছে, একটা সাদা মুখ, চোখগুলো স্থির, বসে আছেন প্রথমে নিচু হয়ে, তারপর মনে হলো ঘাটটা তুলে ছেলেকে দেখছেন। এতক্ষণ কিন্তু পেছন থেকে আওয়াজ পাচ্ছিল ছোট খোকা ছোট খোকা, এখন দেখছে আরেকটু এগিয়ে গিয়ে ওখানে বাবা বসে আছেন। বলে ওটা দেখার পর ওনার মাথাটা ঘুরে যায়, উনি পড়ে যান। পড়ে যাওয়ার পর বলছে পেছন দিয়ে আরও কয়েকজন লোক আসছিল, তারা কারা, কোথায় গেছিল, অত রাত্রে কোথা থেকে আসছিল জানে না, অল্প বয়সী ছেলে টেলে হবে, পাশের গ্রাম থেকে হয়তো আসছিল বা কিছু, যাই হোক। বলছে খুব কপাল ভালো রাত্রিবেলায় ওরা আসছিল, তাই না ওইরকম গ্রামের জায়গায় সারা রাত যদি ওই ঠান্ডার মধ্যে পড়ে থাকতো, ঈশ্বরের কৃপায় লোকগুলো যেন দেবদূতের মতো এসেছিল, না হলে যে কি হতো কে জানে। তারপর বাড়িতে এসে প্রচণ্ড জ্বর, এদিকে বোনের বিয়ে আর কয়েক মাস বাদেই, অসুস্থ শরীর, কিছুতেই ভালো হচ্ছে না। ওর মা তো প্রচণ্ড চিন্তায় পড়ে গেল, সেই আগের তুকগুণ আবার ফিরে এলো না তো, মানে ওনার স্বামীকে তো হারিয়েছেন, তাকে ফিরে পাবেন না, কিন্তু ছেলের আবার কোনো ক্ষতি হবে না তো। উনি বলছেন সবাইকে যে আমি তো ঘর পোড়া গরু, আমার বড় ভয় লাগছে, কি করব না করব আমি কিছু বুঝতে পারছি না, ছেলেগুলোকে নিয়ে কোথায় যাব। বাড়িতে বৌমাকে বললেন এখন তোমাকে বাচ্চা নিয়ে বাপের বাড়ি থেকে আসতে হবে না, বাড়ির পরিবেশ ঠিক হোক তারপরে আসবে, জ্বরজারি কমুক। তো উনি ওনাদের গ্রাম বেগমপুর থেকে জনায় একজন ছোট, মানে উনি বলেন সাধারণ একজন গণৎকার থাকতেন। সেই গণৎকারকে সব কিছু বলার পর বললেন দেখো তোমার স্বামী তো ওভাবে মারা গেছে, আর মারা গেলে তারও কথা অনুযায়ী মানুষ আর বন্ধু থাকে না, শত্রু হয়ে যায়। তো যাই হোক, আর ওনার মৃত্যু তো স্বাভাবিক ছিল না, টুকটাক করেই ওনাকে মারা হয়েছিল। একটা কাজ করো, তোমার ছেলেও ভালো হবে, সব কিছু হবে, তোমরা যখন গয়ায় যাও, গয়ায় পিণ্ডদান করেছিলে কি? বলে না, তখন যা পরিস্থিতি, কি পিণ্ডদান করতে যাও? বলে গয়ায় পিণ্ডদান করে এসো তুমি আর তোমার বড় ছেলে মিলে, তবে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। বলছে ওরা গেল, গিয়ে মা ছেলে ওরা দুজনে গয়ায় পিণ্ডদান করলেন, সব কিছু করে চলে এলেন। শরীর তো ছোট ছেলের খারাপ ছিল, তবে আস্তে আস্তে অনেক সময় লেগেছে, আস্তে আস্তে ভালো হয়ে গেছেন। আর একটা জিনিস তাপসীদি বললেন, যেদিন ওনার বিয়ে হচ্ছে, ওনার বিয়ে ছিল রাতের লগ্নে। আজ ফেব্রুয়ারি মাসে সেরকম ঠান্ডা অনুভব করি না, কিন্তু ওনার যে সময় বিয়ে হয়েছে ফেব্রুয়ারিতে বেশ ঠান্ডা থাকতো, আর সেদিনকে হাওয়া চলছিল, কনকনে ঠান্ডা। ওনার বিয়েতে বসেছেন, চোখে একটু বেশ ঘুমের ঘোর লেগে আসছে, এত পরিশ্রম গেছে কটা দিন বিয়ে বাড়ির সমস্ত কিছু। তো উনি দেখছেন বিয়ে যেখানে হচ্ছে মণ্ডপের সামনে অনেকে তো বসে থাকে, বিয়ে দেখছে, তারা তো আছেই, শাঁখ বাজাচ্ছে, উলু দিচ্ছে। দূরে একটু মানে 10 সেকেন্ডের জন্য হলো আমি দেখলাম মেন গেট, যেখানে গেট করেছিল, যেখান দিয়ে লোকেরা আসছে, সে মণ্ডপে এসে দেখছে, বরকনেকে আশীর্বাদ করছে, সেখান থেকে মনে হলো ধুতি পাঞ্জাবি পরে বাবা এলেন, দেখলেন, দেখে কিছুক্ষণ বাদে যেন মনে হলো, আর আবার চোখ তুলে দেখলো আর বাবা নেই। তো ওটা পরবর্তীকালে বিয়ে শেষ মিটে যাবার পর মাকে দাদাদের বলেছিলেন যে আমার বাবা এসেছিল, বাবা আমাকে বিয়ে হচ্ছে দেখে গেছে। এই ছিল ঘটনা। তন্ত্র, তার সঙ্গে তন্ত্রের দ্বারা মারা যাওয়ার পর একটা মানুষের আত্মার গতি না হওয়া, দুটো ঘটনা মিলেমিশে একাকার হয়ে গেছে একসঙ্গে। উনি হয়তো চাইলে খেপে খেপে 3টে ঘটনা করেও পাঠাতে পারতেন, কিন্তু তাতে যারা শুনবে তাদের বুঝতে অসুবিধা হতো এবং তাদের হয়তো শুনতে ভালো নাও লাগতে পারতো। কেমন লাগলো আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। তোমরা কি এটাকে একসঙ্গে বলা হলো সেটা তোমাদের সুবিধা হলো, নাকি আলাদা আলাদা পার্ট বাই পার্ট বললে তোমাদের সুবিধা হতো? সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও।
আর তোমরা কীরকম ভিডিও চাও। মানে আমি জিজ্ঞেস করতে চাইছি, ঘটনা তো সবসময় বড় ঘটনা আনা যেমন সম্ভব না, কারণ ঘটনা যেমন আসে তেমন আমরা পাঠ করি, তবুও তোমরা বড় ভিডিও শুনতে পছন্দ করছো নাকি তোমরা যেমন আমি ছোট ভিডিও আনতাম তেমনই পছন্দ করছো। সেই পছন্দের বিষয়টা আমি মাথায় রাখবো। তাহলে যদি কোনো ঘটনা বড় আসে, যেটা প্রায় 40 মিনিট পেরিয়ে যাচ্ছে, 56 মিনিট হয়ে যাচ্ছে আগের দুটো ঘটনার মতো, সেগুলোকে আমি পার্ট বাই পার্ট আপলোড করব, একদিনে আপলোড না করে, তোমাদের সুবিধার্থে। তো তোমরা তোমাদের মতামত আমাকে অবশ্যই জানিও। আমি দেখব বেশিরভাগ তোমরা কারা কী চাইছো, তার উপরে নির্ভর করে আগামী দিনের এপিসোডগুলো আসবে। থ্যাংক ইউ বন্ধুরা। এবার সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। তোমরা যারা প্রতিদিন প্রতি মুহূর্তে কমেন্ট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্টের জন্য আমি অন্তত খুবই উৎসাহ পাই নতুন করে ভিডিও আনার বা তোমাদের কাছে নতুন নতুন ঘটনা নিয়ে আসার জন্য। তবু আমি তোমাদের বলবো, অলৌকিক জোনের শ্রীবৃদ্ধির জন্য তোমরা ছোট একটা কাজ করতে পারো। তোমরা যদি ঘটনা ভালো লাগে লাইক করতে এবং তোমাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে একদম কিন্তু ভুলে যেও না। তাতে আস্তে আস্তে আমরা নতুন ঘটনাও পাবো এবং আমাদের এগিয়ে যেতেও অনেক সহায়তা হবে। কমেন্ট করেছেন দীপা ব্যানার্জি, লিখেছেন অসামান্য ঘটনা। কমেন্ট করেছেন পিকু চন্দ্র। কমেন্ট করেছেন দিবাকর কুণ্ডু। কমেন্ট করেছেন সিঙ্গিং স্টার কবিতা। কমেন্ট করেছেন গীতা গোস্বামী। কমেন্ট করেছেন রিকা। লোপামুদ্রা ভট্টাচার্য লিখেছেন চলে এলাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ফাইট লিখেছেন আমি ওই লজের ঘটনাটা পুরোপুরি বিশ্বাস করি, কারণ আমার ননদের বিয়ের সময় এরকম ঘটনা হয়েছিল। ঠাকুমা এসেছিলেন বিয়ে দেখতে। আমি এটাই আগের দিন বলতে চেয়েছিলাম যে লজের নাম যদি উনি বলতেন আর আমি যদি সেটা আপনাদের বলেও দিতাম, যদি উনি আমাকে বলতেন আমি আপনাদেরকে কনভে করতাম, সেটাতে লজটার বদনাম হতো। কারণ লজের যদি প্রবলেম থাকতো তাহলে তো কেউ না কেউ সবসময় ফেস করতো, আর ওনারা তো বলছেন এর আগে পরে কেউ কোনোদিন ফেস করেনি। তো যাদের অনুষ্ঠান হচ্ছিল, যাদের বিয়ে চলছিল, তাদেরই কোনো কিছু কারোর কোনো বিষয় থাকতে পারে, সেখান থেকে ওই ভয়টা পেয়েছিলেন। রঞ্জিতা চক্রবর্তী লিখেছেন খুব সুন্দর ঘটনা, তোমার বলা ঘটনা খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অর্ণব মজুমদার লিখেছেন বেশ ভয় পাওয়ানো। দীপা ব্যানার্জি লিখেছেন অবিশ্বাসের কোনো প্রশ্ন ওঠে না, শুনলেই বোঝা যায় সত্যি ঘটনা, থ্যাংক ইউ সো মাচ। মৌসুমী মিদ্দে লিখেছেন সেকেন্ড ঘটনাটা খুবই ক্রিপি। অনিন্দিতা নাথ লিখেছেন ভালো লাগলো। অনুশ্রী মজুমদার লিখেছেন খুবই বেদনাদায়ক ঘটনা, আপনার গলা স্টাইলটা এত ভালো মনে হয় চোখের সামনে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। রীতা বেরা সহেলি তোমার বলা ঘটনা শুনছি, প্লিজ ইএন বাড়াও, মানে আমি বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন। শ্যামলী দাস কমেন্ট করেছে উর্বশী বসাক। বরুণ গুপ্ত, ক্ষমা করবেন বরুণ গুপ্ত, উনি বলছেন দিদি মানুষের কল্যাণ হোক, যদি আপনি অ্যাড্রেসটা দেন তাহলে খুবই ভালো হয়। বেহালার এই ঘটনার অ্যাড্রেসটার জন্য আমিও দিদিকে বলেছিলাম যে অনেকেই চাইছেন ওই যেখানে মহাদেবের ভর হয়েছিল, যার ওপর ভর হতো, যিনি মানুষের ভূত ভবিষ্যৎ বলতেন, সেই বৃদ্ধা মহিলা তো মারা গেছেন স্বাভাবিক, কিন্তু মন্দিরটা অবশ্যই আজও আছে। তেমন মন্দির না, বাড়ির মধ্যে দেখবেন অনেকের ছোট মন্দির থাকে, ওই মন্দিরটায় কোনো জাঁকজমক নেই, ওটা বেহালায়, মন্দিরটা বেহালায়, ওই বাড়ির মধ্যে একটি মন্দির, কিন্তু রাস্তার অ্যাড্রেস আমি ঠিক জানি না। অডিও 8487 লিখেছেন খুবই ভালো লাগলো, অসুস্থ ছিলাম তাই শুনতে দেরি হলো, কথা কাহিনী লিখেছেন খুব ভালো ঘটনা। কবিতা চক্রবর্তী, সুস্মিতা পড়ে, উনিও জিজ্ঞেস করেছেন বেলঘড়িয়ার কোন লজ, এটা আমি উত্তর দিয়ে দিয়েছি দিদি আপনার কমেন্টে। ইন্দ্রনীল দাস, সুজিতা কমেন্ট করেছেন, সোমা সাহা, সমৃদ্ধি সাহা, আচ্ছা শ্রাবণী মুখার্জি। অনেকে বলেছেন কয়েকটা ঘটনা শুনে মনে হয়েছে ঢপ। দেখুন ঢপ আপনার মনে হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, এন্টারটেনমেন্ট হিসাবে নিন ঘটনাগুলোকে, সেটাই হয়তো ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ, শুভরাত্রি।